তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ডক্টর প্যাট্রিক নাকি অন্তরের সাথে কথা বলেছে। অন্তর নাকি জিজ্ঞেস করেছিল যে পায়ের যেখান থেকে মাংস নিয়েছে সেখানে দাগ হবে কিনা। ডক্টর প্যাট্রিক তো সেটা শুনে খুবই হেসেছেন। অন্তরাপার কথা ডাক্তার সাহেব বুঝতে পারলো? যেখানে ভাবের আদান প্রদানটাই আসল, সেখানে ভাষা বাধা হয়ে দাঁড়ায় না। ডাক্তার কি বললো? ঠোঁটের ফাঁক জুড়ে যাবে তো? সেরকমই তো আশা করছি ভাবি, নইলে এত পরিশ্রম এত কাটাছেড়া সব বিফলে যাবে। দিন শতকের মধ্যেই ব্যান্ডেজ খুলবে। ক্ষতস্থানের অবস্থান দেখেই ডাক্তারের সিদ্ধান্ত নেবেন কবে ছাড়বেন। তবে দিন শতকের মধ্যে ছাড়বেন না সেটা নিশ্চিত। এবার তাহলে গ্রামে একটা খবর পাঠাতে হয়। আব্বা আমার তো চিন্তা করছেন। তা তো অবশ্যই। আব্বা কবিরাজ, তারপরেও সাহেবী ডাক্তারদের অ্যালোপ্যাথি চিকিৎসায় বাধা দেননি, উল্টো সমর্থন দিয়েছেন। নাতির ভালো হওয়াটাই তার উদ্দেশ্য, অন্যদের মতো জেদ ধরে বসে থাকেননি। আমার আব্বা সত্যি খুব উদার মানুষ। আম্মাও নাতির জন্য খুব চিন্তা করে, চাচিও চিন্তা করে। আচ্ছা, আমি না হয় চিঠি লিখে দেব, তবে ব্যান্ডেজ খোলার পর বাচ্চার কি অবস্থা সেটা জানি। তখন না হয় আরেকটা চিঠি লিখবেন। অগত্যা সংসারের চাবি যার হাতে তার কথা মেনে নিতেই হয়, নইলে দুবেলা ভাত জুটবে না, আর যে তরকারি জুটবে সেটা নুনে পোড়া। বেশ, তাহলে তাই খাওয়াবো। দেখি না খেয়ে কোথায় যান। মা, কি ভয় পেয়ে গিয়েছিলে? পাবো না আমি একা একা এই রাত্রিতে বের হই কোনোদিন, তার উপর আবার হঠাৎ করে আসলি। ওহ, ভয়ে আমার বুকটা ধরপড় করছে। আসলে হয়েছে কি মা জানো, শত্রুপক্ষকে কোনো রকমের সুযোগ না দিয়ে হঠাৎ করে তাকে চার্জ করার একটা ট্রেনিং নিয়েছি, তো তাই একটু পরখ করে দেখলাম। মানে কি আমি শত্রু? তা কি করে হয়? তুমি যে আমার মা, আমার জন্মদাত্রী মা। সেই মাকে সারাক্ষণ দুশ্চিন্তায় রাখতে তোর ভালো লাগে, তাই না? কেউ যদি দরজায় কড়া নাড়ে বুকটা কেঁপে ওঠে, মনে হয় এই বুঝি কেউ এলো। পাগো, তোমার ছেলে যদি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয় তাকে তুমি খারাপ বলবে মা? শহীদের মা হিসেবে সেদিন যে তোমার গর্ব হবে। জানি না কবে কবে সেই সুদিন আসবে। আমি চাই না এমন গর্ব। তুই সারা জীবন এমন পালিয়ে পালিয়ে বেড়াবি? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তোকে বিয়ে দিয়ে টুকটুকে একটা বউ আনবো। আর তোর বন্ধু সুলতান বিয়ে করে ফেললো, আর তুই? আমি রব চিরবঞ্চিতের দলে। মাগো, এই দেশের স্বাধীনতা যদি আমি দেখে যেতে পারি, তার চাইতে বড় চাওয়া আমার আর কিচ্ছু নেই। বিশ্বাস কর, কিচ্ছু নেই। এই দেশ একদিন স্বাধীন হবে। সেদিন যদি আমি বেঁচে না থাকি, ওপর থেকে সেই দৃশ্য আমি ঠিকই দেখব, হাজার হাজার শহীদের সঙ্গে। চুপ কর সুবিমন, চুপ কর। সবার কপালে তো সবসময় সুখ থাকে না মা। দেশের জন্য যদি আমি আমার এই প্রাণটা দিতে পারি, তাতেই আমার সবচাইতে বড় সুখ। সবসময় মরার কথা বলিস কেন? তোরা যদি ঝাঁকে ঝাঁকে এইভাবে মরিস তাহলে মারবে কারা? ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াবে কারা? এই তো একেবারে আমার বিপ্লবী মায়ের মতন কথা। তোমরা ঠিকই বলেছ মা, আমরা কখনো শেষ হতে পারি না, আমরা কখনোই শেষ হব না।
একটা সুবিমল মরবে তো 10টা সুবিমল জাগবে। প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, মাস্টারদা, অম্বিকা চক্রবর্তীর মতন বিপ্লবীরা শহীদ হয়েছে। তাই বলি বিপ্লব তো থামেনি, বিপ্লব চলছে, বিপ্লব চলবে, বিপ্লব কখনো থামবার নয়। তবে এটুকু বলতে পারো, সাবধানে থাকিস খোকা। তাই বুঝি তুই আমাকে এখানে মাঝরাতে ডেকে এনেছিস? জীবনের আচ্ছা, তুই দুবার ধরা পড়তে যাচ্ছিলি নাকি? এটা কি সত্যি? সত্যি, এবং দুবারই আমার মায়ের আশীর্বাদে আমি বেঁচে গেছি। তোমাকে এত রাতে এখানে কষ্ট দিয়ে কেন এনেছি জানো না? পুলিশ আমাদের বাড়ি যাবার পথে খুব নজর রাখছে। তোমাকে দেখতে বড় ইচ্ছে হলো, তাই তোমাকে পেছনের ঘুরপথ দিয়ে আসতে বললাম। সাবধানে থাকিস বাবা। কবে কলকাতা যাবি? জানি না কবে যাব, সেখানে অনেক কাজ আছে মা। মাগো, স্বাধীনতা যুদ্ধে আমি অগ্নিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, যদি কখনো মৃত্যু হয়, মৃত্যুর আগে তোমার চরণ দুটো যেন আমি স্পর্শ করে মরতে পারি। আজ তবে আমি আসি মা। আয় বাবা, সাবধানে যাস। আর সময় পেলে আবার আমার সাথে একটু দেখা করিস, তোকে দেখলে একটু ভালো লাগে। নিশ্চয়ই আসবো। যদি এখানে থাকি অবশ্যই দেখা করব। যদি চলে যাই খবর পাবে, আর যদি একেবারে চলে যাই খবরের কাগজে হয়তো আমার নামে 2-4টি লাইন লেখা হবে। আসিবা, তোমরা ভালো থেকো, বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দে মাতরম। কি ব্যাপার, ছেলেমেয়েরা এখনো ঘুমোচ্ছে? আজ স্কুলে যাবে না? কটা বাজে দেখেছো? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বাহ, চমৎকার। এভাবে তো স্কুল কামাই করে। ছেলে মেয়ে দুটো এত ঘুম কাতর হয়েছে না। যাদের মায়ের এতক্ষণ ঘুমায় তাদের ছেলে মতো ঘুমাবে। যাকগে, নাস্তা নাস্তা কিছু বানিয়েছো নাকি এখনো চুলোও ধরনি? সাত সকালে উঠে হেসেল ঠেলতে ভালো লাগে না। রোজ রোজ ঘুম থেকে উঠে ওই বাসন কোসন মাজো, আবার রান্না চাপাও। মেয়ে মানুষ রান্না করবে না তো কি করবে? অফিস আদালত করবে? আমারও তো রোজ রোজ অফিস করতে ইচ্ছা করে না, তবু তো করতে হয়। আর তোমার এমন কি পাহাড় প্রমাণ কাজ আছে যে রোজ রোজ করতে অসুবিধা হয়? ছেলে মানুষ করো, ঘর সংসার সামলানো, এটা সব মেয়ে মানুষই করে। আমিও করি। দুদিন না থাকলে তুমি দেখো আমি কি কি কাজ করি। তোমাকে একটা কথা সাফ বলে দিচ্ছি, এত খাটাখাটনি আমি করতে পারবো না। যদি নাই পারবে তাহলে গ্রাম থেকে চলে এলে কেন? ওখানে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে। কি আমি কাজ করতাম না? আমি বসে বসে খেতাম। তোমার আম্মা আর চাচি আমাকে বসে বসে খাওয়াতো। আচ্ছা, আমার নামে কে তোমাকে কান পড়া দিল বলো তো? কেউ করেনি, আমি তো আর অন্ধ নই। দেখো, সকাল সকাল আমার অশান্তি করতে ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে। যাও কিছু একটা খাবার দাও। এখন একটা দিনও কি বিশ্রাম পাবো না? মানে? মানে তো অতি সোজা। এতদিন তোমার আব্বা আর আম্মার সেবা করে এলাম, এখন দুটা দিন জিরোতে দাও দেখি। ওখানে তোমার এত খাটতে হয়েছিল যে দুদিন তোমাকে জিরোতে হবে? তা এতই যখন জিরোনোর স্বাদ, কদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেছিলাম তো। কই, তখন তো গেলে না। তখন তো ভাবিনি আস্তে আস্তে সংসারের সব কাজ ঘাড়ে চাপিয়ে দিবে। এটা তোমার সংসার, আর তোমার সংসার তুমি টানবে না তো কে টানবে বলো দেখি? দেখো, এত অশান্তি করো না, এত অশান্তি আমার ভালো লাগে না। কি ভাগ্যে যে দেশে কদিন ভালো ছিলাম, এখানে এসেই আমার। তুমি শুধু আমাকে অশান্তি করতেই দেখো, আমার দিকটা একবার ভেবে দেখবে না? আমার শরীর ভালো নেই, এত যদি খাবার ইচ্ছা থাকে বাইরে থেকে আজকে কিছু কিনে খাও না। আসলে তোমার রাগ অন্য জায়গায়, সেটা আমি বুঝি না। আমি তোমার মায়ের কথায় লাইলির বিয়েটা এখন দিতে চাইনি, এইটাই তোমার রাগ। বোকার মতো কথা বলো না, আমিও চাইনি লাইলি এখন বিয়ে হোক। তাহলে আমার নাম করে কেন বললে? আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন, তোমার স্বপ্ন নেই? ওটা তো মাকে বোঝানোর জন্য বলেছিলাম।
তাছাড়া আমি রাজি হলে কি তুমি রাজি হতে? তোমাকে আমি চিনি না। আমিও তোমাকে চিনি, হাড়ে হাড়ে চিনি। তোমার হাতে পড়ে আমার জীবনটা। সকালে বিকালে শুরু করলেই হলো। এই বাড়িতে আমার থাকতে ইচ্ছে করছে না। আমার খুব ভুল হয়েছে তোমার কাছে নাচতে যাওয়া। শান্তি, কিছু অশান্তি, ভালো লাগে না এসব। যা, তুই গিয়ে বাবুরের কবরটা জিয়ারত করে আমি এখানে একটু বসি। হ্যাঁ রে মিজান, আমি কি তোর মা না? তুই তোর চাচিকে স্বপ্নে দেখা দিলি, আমাকে দিলি না? না না, আমি দুঃখ পাইনি। তোর ছোট্ট শরীরটা কবরে শুয়ে আছে, এটা তো কারো মনেই থাকে না। তোকে ছেড়ে আমি খুব কষ্টে আছি রে বাপ। পেটের ছেলেকে কেউ কি ভুলতে পারে? পারে না। কিরে, বাবরের পাশে একটু বসলি না? পারলাম না বাবু, কিছুতেই পারলাম না। মাটি চাপা দেয়া ওই মানুষটার সঙ্গে আবার জ্যান্ত মানুষটার কোনো মিল খুঁজে পেলাম না বাবু। আমার এই মানুষটা তো আমার বুকের এই মাঝখানটায় আছে, আর কবরে শোয়া ওই শান্তশিষ্ট মানুষটার সাথে আমার মানুষটার কোনো মিল নেই তো বাবু। আমার মানুষটা তো ছিল চঞ্চল, উদ্দাম, শক্ত লোহার মতো দুটো হাত দিয়ে যখন আমাকে ধরে মাথার উপর তুলে ঘোরাতো, তখন তো আমি ভয়ে কাঁপতাম, আর সে হা 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 করে হাসতো বাবু। জ্যান্ত মানুষের সাথে মরা মানুষের তুলনা করলে কি আর চলে রে পাগলি? আমি যে এখনো চোখ বুঝলে দেখতে পাই, আমার মিজান দুহাত বাড়িয়ে উঠান দিয়ে ছুটতে ছুটতে আমার কাছে আসছে আমার কোলে ওঠার জন্য। কিন্তু সত্যি কি আসে? তবে তবে এমন কেন হয় বাবু? কেন এমনটা হলো? কেন চাচা ভাইপো আমাকে স্বপ্নে দেখা দিল? কেন আমার কাছে পায়েস খেতে চাইলো? তবে কি আমার মনের ভুল সবকিছু? কত স্বপ্নের কত রকমের মানে হয় সেটা কি আমরা জানি? পীর ফকিররা এর মানে জানেন। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ এত কিছু বুঝি না। তবে তোকে আমি নিষেধ করে দিচ্ছি, তুই কিন্তু হুটহাট করে রাত দুপুরে বাঁশ বনে আর পুকুর ঘাটে আসবি না। বাবু,
আমি তো যেতে চাই না বুবু। আমাকে কে যেন ডাকে বুবু। এটাকে মনে হয় নিশির ডাক বলে। আমাকে কেমন করে যে ডাকে, আমার আমার বুকের ভেতরটা বুবু জ্বালা করে ওঠে, মনটা কেমন যেন করে ওঠে। তবে কি আমি অল্প বয়সে বিধবা হয়েছি বলে এমনটা হয়? না না, এসব উপসর্গ তো এখন অনেক কমে গেছে। দেখবি আস্তে আস্তে আরো সব ঠিক হয়ে যাবে। তুই বরং এক কাজ করিস, রাতে যখন ঘুমোবি তখন রোশনিকে সঙ্গে করে নিয়ে ঘুমোস, তাহলে এসব আর কাছে ঘেঁষতে পারবে না। বলছো বুবু, ওদেরকে সাথে নিয়ে ঘুমলে আমি শান্তিতে থাকতে পারবো? আমি তো ওদের জন্যই মরতে পারলাম না বুবু, হয়তো আর পারবো না। বুবু, ছেলে মেয়ে দুটোর ওপর খুব মার পড়ে গেছে গো বুবু। ছি ছি, এমন কথা কি বলতে হয়? তুই না মা, তুই কোথায় আরো তোর সন্তানদের বিপদ আপদ থেকে আগলে রাখবি তা না। নে হয়েছে, চল। ছেলেমেয়েরা পথে বসে আছে, খাওয়া দাওয়া দিতে হবে না? ওঠ। কোথায় যে রাখলাম কিছুই মনে করতে পারছি না। ঘরেই তো ছিল, নাকি সুলতান ভাইয়ের ঘরে? কি হয়েছে ভাইজান? আর বলবেন না ভাবি, আমি আমার রুমালটা খুঁজে পাচ্ছি না। ঘরেই ছিল। আসলে এই অন্তরাটা না আমার স্বভাবটা খারাপ করে দিয়েছে। কেন? আগে দিব্যি নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে পারতাম। অন্তরা যখন আসলো এই গোছানোর ভারটা সে নিল। আর এখন দেখেন কিছু খুঁজে পাচ্ছি না। দাঁড়ান আমি দেখছি। এই তো ছিল নাকি? এই নেন। এই তো কই ছিল? গোসল ঘরে। তাই? মনে হয় অন্য মনস্কভাবে ফেলে এসেছিলেন। তাই হবে। ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি ভাবি, তার উপর হাসপাতালে যাবার তারা। এখন এত চিন্তার কি আছে? ডাক্তাররা তো বলেছে অপারেশন ভালো হয়েছে। হাসপাতালে ওরা ওদের কাজ করেছে, এবার তো আমাদের কাজ। সেটা নিয়েই খুব চিন্তায় আছি। কেন, আপনার ছেলের দেখাশোনা হবে না? না তা নয়, তবে হাসপাতাল থেকে ছাড়ার পর নিয়মিত ক্ষত পরিষ্কার মানে ড্রেসিং করতে হবে। অন্তরা কি একা পারবে নিজের ছেলে ক্ষত পরিষ্কার করতে? আমি তো আছি। আপনি সংসার সামলাবেন না আমার ছেলেকে দেখবেন? সুলতান ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, সেও বলল ওদেরকে কিছুদিন গ্রামে রেখে আসতে। সেখানে 5 জন পাশে থাকবে, আর অন্তরাও ঝাড়া হাত পা হয়ে সারাক্ষণ ছেলেকে সময় দিতে পারবে। আপনারা যদি ঠিক করে থাকেন অন্তরাপা গায়ে থাকবে বাবা মার সঙ্গে, তাহলে তো ভালোই। আমি সংসার সামলাতে পারি, কিন্তু বাচ্চা সামলানো। না না, আপনাকে কিছু করতে হবে না। সেখানে মা চাচি আছেন, তারা বাচ্চা মানুষ করেছেন, অভিজ্ঞতাও আছে। আর তাছাড়া সেখানে আপনি আর কমলা তো থাকবেন। আমিও বুঝি ফিরে যাব? উনি বলেছেন? হ্যাঁ, সুলতান ভাই তো তাই বলল। তাছাড়া অন্তরের উপর দিয়ে যে মানসিক চাপ গেল, তার উপর এরকম বাচ্চা সামলানো, আপনি আর কত দিক দেখবেন? তাই কথা হচ্ছিল আপনাকে আর অন্তরকে গ্রামে রেখে আসতে। কেন, আপনাকে বলেনি? না, হয়তো বলার প্রয়োজন মনে করেনি। ওনার ইচ্ছেতে এসেছি, ওনার ইচ্ছেতেই চলে যাব। আমাদের কথার কি বা দাম আছে বলুন? তা বাচ্চাকে কবে ছাড়বে হাসপাতাল থেকে? এই তো 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবে। ভাবি আমি আসি, হাসপাতালে ভিজিটিং আওয়ারে পৌঁছতে না পারলে ঢুকতে দেয় না। খুদা হাফেজ। খোদা হাফেজ। তুমি তাই, তুমি তাই গো। কি ব্যাপার, আজ তোমার কি হয়েছে বলো তো? কেন,
কি আবার হবে? না, সকাল থেকে দেখছি আজ তোমার মেজাজ বেশ ভালো, এখন আবার গানও গাইছো। আচ্ছা, তুমি কি চাও না আমি ভালো থাকি? কেন চাইবো না পারো? তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য মনটা আমার ছটফট করে। যেদিন রাতে সুইমল কলকাতা চলে যাবে বলে দেখা করতে এসেছিল, সেদিনের পর থেকে তোমার মুখে একটিবারের জন্য হাসি দেখতে পাইনি। ছেলে দূরে চলে গেলে কোনো মায়ের মুখে হাসি থাকে? তার উপর মাথায় এত বিপদ নিয়ে গেল। তোমার মুখে যে চিন্তার ছাপ দেখেছিলাম সেটাই তো স্বাভাবিক, কিন্তু আজ তোমাকে কেমন যেন একটা অন্যরকম দেখলাম। আজ সকাল থেকে মনে হলো ছেলেটা দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গেল, তাই মন খারাপটা। সত্যি গেছে তো? মানে? সুইমল কলকাতা সত্যি গেছে? দেখো, এত বছর ধরে তোমার সঙ্গে আমি ঘর করছি, তোমার মুখ দিয়েই কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারি। কি হলো পারো, বলবে না? সুইমলের খবর তুমি সত্যিই রাখো না? যদি বলার মতো কোনো খবর থাকতো তোমার কাছে বলতাম না। শুধু শুধু তুমি আমাকে জেরা করছো। তুমি শুধু এইটুকু জেনে রাখো তোমার ছেলে ভালো আছে। তুমি জানলে কি করে পারো? পারো, তুমি কিন্তু সত্যি আমাকে এড়িয়ে যাচ্ছ। তোমার নিশ্চয়ই জানা আছে অনুশীলন সমিতির অনেকের সঙ্গে আমার জানাশোনা আছে। আমার কাছেও খবর আছে সুবিমল ভালো আছে, কিন্তু তুমি এত নিশ্চিন্ত থাকতে কি হবে? ওর দলের ছেলেরা একদিন এসেছিল, তারা বলে গেছে। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। তুমি আমাকে এইভাবে জেরা করো না তো। অনেকদিন পর আমার মন মেজাজটা একটু ভালো হয়েছে, সেটাও তুমি নষ্ট করে দিচ্ছ। না না, তুমি ভালো থাকো, আনন্দ থাকো। আমি হয়তো ভুল করেছি। কি? মাঝরাতে ঘুম ভেঙে দেখলাম তুমি পাশে নেই। ভাবলাম হয়তো প্রকৃতির ডাক, কিন্তু সে তো অনেকক্ষণ। এত রাতে এতক্ষণ কখন যে আবার ঘুমিয়ে পড়েছি। বেশ মানুষ তো তুমি। আমি রাতেবেলা ঘরে ফিরছি না, তাও তুমি ঘুমিয়ে পড়লে। আমাকে যদি সাপে কাটতো সকালে আমাকে বাগানে মরা দেখতে। সত্যি আমার ভুল হয়েছে, সারাদিনে এত হাঁটাহাঁটি হয়েছে, আর বয়স হয়েছে তো আজকাল আর আমি এত ধকল নিতে পারি না। তাই তো বলি, তোমাকে আর ভাবতে হবে না। তুমিও জানো আমিও জানি ছেলে ভালো আছে, আর কিছুরই আমাদের দরকার নেই। কি হলো? রান্না করে মনে হয় তরকারিটা পুড়ে গেল। ও, আমি যাই। হ্যাঁ, এই কি হলো, ঘুমাবে না? আপনি ঘুমুন। হ্যাঁ, আমি তো ঘুমাচ্ছি, তোমার কি হলো? কই কিছু হয়নি তো। কিছু হয়নি? কিছু হয়নি বললেই হলো? মুখটা আমার ভার করে আছে কেন? কি হয়েছে কি? আমার কি হলো বা না হলো তাতে আপনার কি বা এসেছে? আমার আর এখানে থাকা হবে না জানেন। সে কি? কেন? আসলে অন্তরাপাতার ছেলেকে নিয়ে গায়ে চলে যাবে, আমি আর এখানে থেকে কি করব, তাই আমিও চলে যাব। তোমার মিয়া ছাড়বে? বেচারিকে হাত পুড়িয়ে রান্না করতে হবে। তাছাড়া আর উপায় কি? আমার শ্বশুর শাশুড়িরও তো বয়স হয়েছে। এক কাজ করো, এমন কিছু করো যাতে দুদিকে সামলাতে পারো। আচ্ছা আচ্ছা, আমি তোমায় একটা বুদ্ধি দিই। তোমাদের পাশেই আছি
হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।